কিছুক্ষণ যেতেই অলির ঘুম ভেঙে যায়। সে হাই তুলে বালিশ থেকে মাথা তুলতেই অবাক হয়ে গেল। সে তো বসা অবস্থাতেই বই পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিল, তাহলে বইটা খাটের অন্য প্রান্তে গেল কিভাবে? আর সে বালিশেই বা মাথা রাখল কখন? ভাবনার মাঝেই ওয়াশরুম থেকে শব্দ ভেসে আসে। অলি ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন 10:30 বাজে। এরই মাঝে আলভি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তাকে আসতে দেখে অলি না দেখার ভান করে ধীর পায়ে খাট থেকে নেমে বইগুলো গুছিয়ে রাখতে লাগলো। আলভি একটা টি শার্ট গায়ে জড়িয়ে অলিকে জিজ্ঞেস করল, ডিনার করেছ? অলি শুনলই না যেন। আলভি একটা শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর 2 প্লেট খাবার নিয়ে রুমে এলো। অলি ততক্ষণে বিছানা রেডি করে ফেলেছে, শুধু বালিশগুলো গুছিয়ে রাখা বাকি। আলভি খাবারগুলো টেবিলের উপর রেখে অলিকে নিজের দিকে ঘুরিয়ে তার হাতে থাকা বালিশটা খাটে ছুঁড়ে রাখল। দেখো হানিবি, তোমাকে এসব করতে হবে না। আমি খাট গুছিয়ে দেব, তুমি খাবার খেয়ে নেও। অলি আলভির হাত সরিয়ে দিয়ে পুনরায় বালিশটা হাতে তুলে নিল। আলভি বুঝতে পারল অলি ভীষণ রেগে আছে। আলভি চলে যেতে নেবে, কিন্তু তার আগেই অলির মাথা ঘুরে গেল। সে নিজেকে সামলাতে না পেরে এক হাতে আলভির টি শার্ট খামচে ধরল। আলভি দ্রুত গতিতে অলিকে সামলে নিয়েছে, কিন্তু অলির শরীর ভালো বলে মনে হচ্ছে না। কি হয়েছে হানিবি? আর ইউ ফিলিং উইক? অলি মুখে কিছুই বলল না, শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ল। আলভি অলির মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে আস্তে আস্তে খাটে বসিয়ে দিল। অলি জানে না তার কি হয়েছে, কিন্তু হাসপাতাল থেকে ফেরার পর থেকেই তার শরীরটা ফুটবল লাগছে। আলভি ব্যাপারটা বুঝতে পেরে পানির গ্লাসটা অলির ঠোঁটে ছোঁয়ালো। পানি খাও একটু। অলি নিভু নিভু চোখে কিছুটা পানি খেয়ে নিল। অলিকে এতটা ফুটবল হয়ে যেতে দেখে আলভির অনেক খারাপ লাগছে। সে জানে অতগুলো রক্ত নেয়ার কারণেই অলির এই অবস্থা। এমনিতেই অলির বয়স কম, তার উপর কতগুলো রক্ত নিয়েছে। আলভির ইচ্ছা করছে দেয়ালে মাথা ঠুকতে। সে অলিকে বালিশে হেলান দিয়ে বসিয়ে রেখে খাবারের প্লেটটা নিয়ে এলো। কিছুটা ভাত অলির সামনে নিতেই অলি মুখ ঘুরিয়ে নিয়ে মৃদুস্বরে বলে, বিকেল থেকে যেখানে ছিলেন সেখানে গিয়ে থাকুন। এসেছেন কেন? আসার কোনো দরকার ছিল না তো। অলির বলার অর্ধেক কথা আলভি বুঝতেই পারল না, কারণ কথাগুলো জড়িয়ে আসছে। অলির অবস্থা দেখে আলভির বুকটা মোচড় দিয়ে উঠল। সরি বৌজান, আমার ভুল হয়ে গেছে। আর করব না এমন। খেয়ে নেও প্লিজ। অলির খেতে ইচ্ছা করছে না, কেমন যেন অদ্ভুত লাগছে। খাওয়াবো না। আলভি হার মানল না। এই অবস্থায় না খেয়ে থাকলে অলির শরীর আরও ফুটবল হয়ে যাবে। আমার খুব ক্ষুধা লেগেছে। অলি আলভির দিকে তাকাতেই আলভি অসহায় কণ্ঠে বলল, খেয়ে নেও প্লিজ, নইলে তোমার শরীর আরও ফুটবল হয়ে যাবে। আপনার ক্ষুধা লেগেছে, আপনিই খান গিয়ে। এবারের কথাটা আলভি বুঝতে সক্ষম হলো। তুমি না খেলে আমিও খাবো না। এখন খাবো না, সকালেও খাবো না, আর কখনো খাবো না। কথাটা শুনে অলি ছোট্ট করে হাঁ করল। তর্ক করার মতো শক্তি তার শরীরে নেই। আলভি অলিকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল। সকালে ঘুম ভাঙতেই অলি ঘড়ির দিকে তাকিয়ে লক্ষ্য করল এখন 10টার মতো বাজে। অলি বেশ বিরক্ত হলো। সে আজকে নামাজ আদায় করতেও পারেনি। এতটা গভীর ঘুম তার কখনোই হয় না। অলি আশেপাশে তাকিয়ে দেখল আলভি রুমে নেই। এমন সময় দুজন সার্ভেন্ট খাবার নিয়ে এলো। খাবারগুলো দেখে অলি থতমত খেয়ে গেল। এতগুলো খাবার! অলি উঠে ফ্রেশ হয়ে টেবিলে বসল। একজন সার্ভেন্ট ফল কেটে দিচ্ছে, আরেকজন পাউরুটিতে মাখন লাগিয়ে দিচ্ছে। এত খাবার কেন এনেছেন? কে খাবে এত খাবার? একজন সার্ভেন্ট উত্তর দিল, স্যারের কথা মতোই খাবার এনেছি ম্যাম। স্যার বলেছে আপনাকে ভালো ভালো খাবার খাওয়াতে, স্পেশালি ফল। অলি একটা শ্বাস ফেলে বলল, আপনাদের স্যার কোথায় গেছেন? জানি না। কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছেন। মনে হয় অফিসে গেছেন। আরেকজন সার্ভেন্ট বলল, আমার মনে হয় হসপিটালে গেছেন। আমি তার হাতে সাদা এপ্রন দেখেছিলাম। অলি পাউরুটিতে একটা কামড় দিতেই তার ফোন বেজে ওঠে। একজন সার্ভেন্ট ফোনটা এনে অলির হাতে দেয়। অলি জানে না কেন, কিন্তু আলভির উপর রাগ উঠছে। আলভি কেমন যেন হয়ে গেছে, তাকে না বলেই এদিক সেদিকে চলে যাচ্ছে। তার উপর আজকে তার জন্মদিন, কিন্তু আলভির সেদিকে খেয়ালও নেই। অলি কলটা রিসিভ করে কানের কাছে ধরল। আলভি অপর পাশ থেকে বলল, ঘুম ভেঙেছে। অলি নিম্নস্বরে বলল, খুব। ব্রেকফাস্ট করেছো? খুব। ফোনের দুপ্রান্তেই নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর অলি জিজ্ঞেস করল, আপনি খেয়েছেন? না, এখন খাবো। আচ্ছা খান তাহলে, রাখছি। খেয়ে নাও, ব্রেকফাস্ট করুন। অলি কল কেটে দিল। তার ভীষণ কান্না পাচ্ছে।
সে চোখজোড়া মুছে খাবার খেতে লাগলো। এদিকে আলভি একবার সামনে রাখা খাবারগুলোর দিকে তাকিয়ে একজন স্টাফকে ডাক দিল। খাবারগুলো নিয়ে যাও। স্টাফ দেখলো আলভি খাবারে হাতও দেয়নি। তবুও আলভিকে প্রশ্ন করার সাহস তার নেই, তাই আলভির কথা মতো খাবারগুলো নিয়ে চলে গেল। আলভি বসা থেকে উঠে এপ্রনটা হাতে নিল। তারপর অফিস থেকে বেরিয়ে হসপিটালের উদ্দেশ্যে হাঁটা ধরল। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে। অলি ব্যালকনিতে হাঁটুতে মুখ গুজে বসে আছে। চোখের কোণা থেকে নোনা জল অবাধে গড়িয়ে পড়ছে। আজকের মতো একটা দিনে তার পাশে কেউ নেই। সে এই বদ্ধ রুমে মরে গেলে কেউ জানতেও পারবে না। পাশে রাখা ফোনটা একাধারে বেজে চলেছে। অলি রিসিভ করার প্রয়োজনটুকুও বোধ করল না। বিকেল 5টার দিকে আলভি রুমে প্রবেশ করে। অলি। আলভি পুরো রুমে চোখ বুলিয়ে দেখল অলি রুমে নেই। সে ওয়াশরুমে খুঁজে ব্যালকনিতে এসে দেখল অলি হাঁটুতে মুখ গুজে বসে থাকা অবস্থাতেই ঘুমিয়ে গেছে। আলভি থেমে গেল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আলগোছে অলিকে কোলে তুলে নিল। অলি ঘুমের মাঝেই হিচকি তুলল। আলভি লক্ষ্য করে দেখল অলির চোখের পাপড়িগুলো ভেজা। আলভির বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে কিভাবে বোঝাবে কেন সে অলির থেকে পালিয়ে বেড়াচ্ছে। তার মাঝে যে অলির সামনে দাঁড়ানোর সাহসটুকুও নেই। সে যে খুব বড় অন্যায় করে ফেলেছে। অলি ঘুমের মাঝে আলভির গলা জড়িয়ে ধরে আলভির ঘাড়ের ভাঁজে মুখ গুজল। এরকম করায় আলভি জমে গেল। সে সেভাবেই দাঁড়িয়ে পড়ল। পাজরাও জমে গেছে। নড়াচড়ার ক্ষমতাটুকুও যেন হারিয়ে ফেলেছে। প্রায় 17 মিনিট পর অলির ঘুম হালকা হয়ে এলো। একটা সুপরিচিত ঘ্রাণ নাকে আসতেই সে পিটোপিট চোখে তাকায়। চোখ খুলতেই আলভির ঘাড়ে থাকা তিলটা নজরে এলো। অলি বুঝতে পারল সে আলভির কোলে আছে, তাই সে দ্রুত নেমে যেতে চাইল। আলভিও তাকে নামিয়ে দিল। অলি চোখ মুছে করা গলায় বলল, আপনি আমাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন কেন? আলভি জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করল, তুমি আমার কল রিসিভ করছিলে না কেন? আমাকে চিন্তা দিয়ে তারা চিহ্নরে ফেলতে চাইছো নাকি? অলি অবাক চোখে আলভির দিকে তাকায়। আপনার আমার জন্য চিন্তাও হয়? আলভি উত্তর দিল না। ওভারকোটটা খুলে বিছানার উপর ছুঁড়ে মারল। তারপর এক এক করে পকেট থেকে ফোন, মানিব্যাগ আর হাত থেকে ঘড়িটা খুলেও খাটের উপর ছুঁড়ে মারল। অলি একভাবে দাঁড়িয়ে রইল। বলুন, আমার জন্য আপনার চিন্তা হয়? আলভি হঠাৎ করে অলিকে নিজের দিকে টেনে নিয়ে বলে, তুমি জানো না আমার চিন্তা হয় কি না হয়? কেন এমন প্রশ্ন করছো? অলি নিম্নস্বরে বলল, আমি না। আপনি অস্বাভাবিক আচরণ করছেন। কেন করছেন? আপনার কি আমাকে ভালো লাগছে না? ভালো না লাগলেই বলে দিন, তবুও অবহেলা করবেন না। আলভি অলিকে নিজের আরো কাছে টেনে নিয়ে হিসহিসিয়ে বলল, আমি তোমাকে অবহেলা করছি না হানিবি। তুমি ভুল বুঝছো। অলির চোখে পানি জমালো। আলভি ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? কেন কান্না করছো? আমার জানামতে তো সবকিছু ঠিকঠাকই আছে। চিন্তা করার মতো তো কিছুই নেই। তাহলে তোমার মন খারাপ কেন? অলি অন্যদিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, ছাড়ুন আমাকে। আলভি আর শক্ত করে অলির কোমর চেপে ধরল। বলো আগে কি হয়েছে, তারপর ছেড়ে দেব। অলি আলভিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতেই কেঁদে উঠল। আলভি বুঝে উঠতে পারছে না যে অলির ঠিক কি হয়েছে। কিন্তু এবার সে বেশ চিন্তায় পড়ে গেছে। অলি কি সেই ব্যাপারটা কোনোভাবে জেনে গিয়ে এভাবে রিয়াক্ট করছে? কিন্তু সেটা জানবেই বা কিভাবে? না, না, তাকে যেভাবেই হোক জানতে হবে যে অলির কি হয়েছে। আলভি ভাবনা চিন্তা করে অলিকে কোলে তুলে নিল, তারপর খাটে বসিয়ে তার হাতজোড়া এক হাতে চেপে ধরে হাসকি স্বরে বলল, কি হয়েছে তাড়াতাড়ি বলো, নইলে। অলির ঠোঁটের দিকে ইশারা করে বলল, কথা বলার মতো অবস্থাতে রাখব না। অলি একটা ঢোক গিলে মিনমিনিয়ে বলল, কিছু হয়নি। আপনি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছেন, সেই জন্যই আমি রেগে আছি। আলভির বিশ্বাস হলো না। সে অলির হাতটা তার পেটের উপর রেখে বলল, এবার বলো, কল রিসিভ করছিলে না কেন? অলি হাতটা সরিয়ে নিতে চাইলেও আলভি সরাতে দেয় না। ইউ হ্যাভ 5 সেকেন্ডস, তাড়াতাড়ি বলো। না বললেও সমস্যা নেই। উল্টো তুমি না বললে আমি দিশেহারা হয়ে তোমাকে কিস করে বসবো। অলি এবার না পেরে বলেই উঠল, আপনি খুব খারাপ, ভীষণ খারাপ। আমার জন্মদিন কবে সেটাও জানেন না। আবার এসেছেন জোর জবরদস্তি করে আমার মুখ থেকে সেটা বের করতে। কেউ কি বলে যে আজকে আমার জন্মদিন, আমাকে উইশ করুন? বলে না। আমিও বলতাম না। আমার এত শখ নেই বলে কয় উইশ নেয়ার। অলি ঠোঁট চেপে কেঁদে উঠল। আজকে আমার বাবা মা থাকলে আমার দিনটা এত খারাপ যেত না। আর কেউ উইশ না করলেও তারা আমাকে উইশ করত। ঘুরতে নিয়ে যেত।
বোরিং বই গিফট করলেও করতো তো। আপনি শুধু মুখেই বলেন যে আমাকে ভালোবাসেন, আমাকে নিয়ে চিন্তা করেন, কিন্তু আদৌ সেটা সত্যি নয়। হ্যাঁ, আপনি যে আমাকে এত কষ্ট দিচ্ছেন না। একদিন দেখবেন আমি ঠিক রাগ করে বাবা মায়ের কাছে চলে গেছি, সেদিন কেঁদেও আর আমাকে পাবেন না। অলি কথাগুলো বলে হু হু করে কাঁদছে। এদিকে তার কথাগুলো শুনে আলভির চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। ইচ্ছা করছে সবকিছু ভেঙে চুরে তছনছ করে ফেলতে। মাথার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। আলভি রাগের বশে অলির ঘাড় চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় অলির মাথা থেকে ওড়নাটা খুলে পড়ে গেল। অলি এক হাতে ওড়নাটা সামলাতে চাইলে আলভি ওড়নাটা খুলে দূরে ছুঁড়ে ফেলে দেয়। অলির কান্নার মাত্রা আরো বেড়ে গেল। সে দুহাতে বুক ঢেকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন আপনি এসব? আলভি বসা থেকে দাঁড়িয়ে অলিকেও টেনে তুলল। অলির চুলগুলো বাঁধনহারা হয়ে পিঠের উপর ছড়িয়ে পড়েছে। আলভি আরো সুবিধা করে অলির চুলের ভাঁজে হাত টুকিয়ে তাকে নিজের দিকে টেনে নেয়। অলি লক্ষ্য করল আলভির চোখ দিয়ে যেন অগ্নি ঝরছে। কি বললি তুই? বাবা মায়ের কাছে চলে যাবি? আমাকে ছেড়ে চলে যাবি? আহ, ছাড়ুন, আমার চুল ছিঁড়ে যাবে, ব্যথা পাচ্ছি আমি। অলির কান্নার শব্দে আলভি রেগেমেগে অলির চুল ছেড়ে দিল। তারপর দিক দিশা হারিয়ে দেয়ালের দিকে এগিয়ে গেল। অলি ফ্লোরে পড়ে থাকা ওড়নাটা তুলে গলায় জড়িয়ে নিল। তখনই একটা বিকট আওয়াজ তার কানে এলো। অলি তাকিয়ে দেখে আলভি দেয়ালে ঘুষি মারছে। অলি দ্রুত পায়ে এগিয়ে গিয়ে আলভির হাত ধরে ফেলে। আলভি অলিকে ধাক্কা দিতে গিয়েও নিজেকে সংযত করে নেয়। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আলভি নিরুত্তর। তার ভালো লাগছে না কিছু। অলি আলভির হাতটা সামনে এনে দেখল হাতের আঙুলের গাঁট থেতলে গেছে। তারা চিহ্ন তো বেরোবে বেরোবে ভাব। আলভি এক চটকায় নিজের হাত ছাড়িয়ে নেয়। আলতো হাতে অলিকে সরিয়ে দিয়ে মানিব্যাগটা পকেট গুজে বেরিয়ে যেতেই নেবে তার আগেই অলি তার সামনে গিয়ে দাঁড়ায়। হাত জোর করে বলে, সরি, আমার ভুল হয়েছে। আপনি প্লিজ এভাবে রেগেমেগে চলে যাবেন না। আমি এগুলো বলবো না। আলভি অলির দিকে না তাকিয়েই তাকে সামনে থেকে সরিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অলি এবার খুব কষ্ট পেল। সে খাটের উপর বসে চিল্লিয়ে বলতে লাগলো, হুহো, আমি চলেই যাব, থাকবো না। আমি রাগ করেছি। আর আপনি রাগ না ভাঙিয়ে উল্টো আমাকে তারা চিহ্ন রেছেন। তারপর তেজ দেখিয়ে চলে গেছেন। আপনি খুব খারাপ। আমি আপনাকে একটুও ভালোবাসি না। কথাগুলো বলতে বলতেই অলির হিচকি উঠে গেল। যেদিন তার বাবা মা চলে গিয়েছিল সেদিনই লাস্টে এভাবে কেঁদেছে সে। আজকে আবারও এভাবে কাঁদছে। আলভি কি পারত না তাকে বুকে টেনে নিয়ে রাগ ভাঙাতে? পারত না একটু মাথায় হাত বুলিয়ে দিয়ে জন্মদিন না জানার জন্য সরি বলতে? পারত না, পারত না। কিচ্ছু পারে না সে। মিথ্যা বলে যে আমাকে ভালোবাসে। হুহো মিথ্যুক একটা। অলি কাঁদতে কাঁদতেই বালিশে মুখ গুজল। অবশ্য আমাকে সে কেনই বা ভালোবাসবে? আমার কি যোগ্যতা আছে তার ভালোবাসা পাওয়ার? তার জন্য রূপসা আপুই পারফেক্ট ছিল। আমি শুধুমাত্র একটা ভুল ছিলাম যেটাকে সে ঠিক করার চেষ্টা করেছে কিন্তু পারেনি। আমার মন রক্ষার্থে সবসময় বলে যে আমাকে ভালোবাসে, কিন্তু একটা মানুষ কয়দিন অভিনয় করতে পারে? সেও হয়তো আর পারছে না ভালোবাসার অভিনয় করতে। রাত্রি ৯টা। আলভি গাড়ির সাথে হেলান দিয়ে সিগারেট ফুঁকছে। তার পাশেই দিহান গুরুগম্ভীর রূপে দাঁড়িয়ে আছে। তুই কি বলতো? ভাবি প্রেগন্যান্ট? এই অবস্থায় তার মুড সুইং হওয়াটা অস্বাভাবিক কিছু তো নয়। এই সময় এগুলো স্বাভাবিক ব্যাপার। কিন্তু তোর অবস্থা দেখে তো মনে হচ্ছে বাচ্চা ভাবির পেটে না তোর পেটে আছে। কথাটা শুনে আলভি জ্বলন্ত চোখে দিহানের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলে, মানলাম ওর মুড সুইং হয়েছে। তাই বলে আমাকে যা নয় তাই বলবে? জানে যে ওর চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমি দিশেহারা হয়ে যাই। তারপরও কাঁদতে কাঁদতে একদম হিচকি তুলে ফেলবে। ও মনে হয় সত্যি আমাকে বাঁচতে দেবে না। কিন্তু তুই কি সত্যি ভাবির জন্মদিনের ব্যাপারটা সম্পর্কে অবগত ছিলি না? আলভি দু আঙুল দ্বারা কপাল চেপে ধরে বলল, আরে ইয়ার, আমি জানতাম। দুদিন আগেও আমার মনে ছিল, কিন্তু তুই তো জানিসই কালকে কি হয়েছে। তারপর আমি সব ভুলে গেছি। দিহান আলভির কাঁধে হাত রেখে বলল, দেখ এভি, ভাবির বাবা মা নেই। বলতে গেলে তুই ছাড়া তার আর কেউ নেই। কিন্তু তার পরিস্থিতি তুইও যদি না বুঝিস তাহলে সে কার কাছে যাবে বল? আমি জানি যে তুই নিজেও ঝামেলার মধ্যে আছিস, কিন্তু সেসবের জন্য তো ভাবি দায়ী নয়। বেশিরভাগটাই তুই দায়ী। ভাবি পুরোপুরিভাবেই তোর উপর নির্ভরশীল। কিন্তু তুই যদি তার ভার সামলাতে না পারিস তাহলে তোরা দুজনই ভেঙে পড়বি।
বোঝার চেষ্টা কর। আলভি সিগারেটের অবশিষ্ট অংশটা ফেলে দিয়ে আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বলল, ও আমাকে ছেড়ে চলে যাবে বলেছে। তাও আবার নাকি বাবা মায়ের কাছে চলে যাবে। এটা ও কিভাবে এত সহজে বলে ফেলল? তুই ভাবতে পারছিস এই কথাটা শুনে আমার তখন কেমন লেগেছে। শুধুমাত্র প্রেগন্যান্ট বলে বেঁচে গেছে, নইলে আজকে ওকে মেয়ে তারা চিহ্নরে নিজেও মরে যেতাম। দিহান বিরক্তসূচক শব্দ উচ্চারণ করে বলল, তুই যা করেছিস তা কি কম করেছিস? ভাবির আজকে জন্মদিন, আর আজকেও তুই সারাদিন অফিস আর হসপিটালে কাটিয়েছিস। তারপর বাড়িতে গিয়ে তার উপর রাগ ঝেড়ে এসেছিস। আলভি নিজের হাতটা দেখিয়ে বলল, আমি নিজের উপর রাগ ছেড়েছি, ওকে কিছুই বলিনি। কিছু না বললে কি সমাধান হয়ে যাবে? তোর অবশ্যই সরি বলা উচিত ছিল। ভাবি কান্না করছিল আর তুই রাগ দেখিয়ে তাকে ওই অবস্থাতেই ফেলে চলে এলি। আচ্ছা, তুই এত দায়িত্বজ্ঞানহীন কিভাবে হলি? তুই তো এমন ছিলি না। আলভি ভ্রুক্ষেপ করল না। দিলান কিছুক্ষণ চুপ থেকে হাতঘড়িতে চোখ বুলিয়ে বলল, এখনো সময় আছে। ভাবির কাছে গিয়ে সরি বলে ব্যাপারটা মিটমাট করে নে। এই অবস্থায় ভাবিকে এত প্রেশার দিস না এভি। তারপর কিন্তু কেঁদেও কুল কিনারা পাবি না। আলভি থেমে গেল, সদ্য ঝালানো সিগারেটটা পা দিয়ে পিষে ফেলল। কারো উষ্ণ আলিঙ্গনে অলির ঘুমঘুম ভাবটা কেটে যায়। কিছুটা ভয় পেয়ে তড়িঘড়ি করে উঠে বসতেই দেখল আলভি ভ্রুকুচকে তার দিকেই তাকিয়ে আছে। এদিকে এসো। আপনি কখন এলেন? অলির কথা শুনে আলভির কপালে বিরক্তির ভাঁজ পড়ল। কিন্তু অলির ফোলা ফোলা চোখজোড়া দেখে তার কলিজা শুকিয়ে গেল। সে উঠে বসে আলতো হাতে অলিকে জড়িয়ে ধরে বলল, রাগ করেছ ভালো কথা, কান্না করেছ কেন? তুমি জানো না তোমার চোখে পানি দেখলে আমার মাথা ঠিক থাকে না। অলি ছোটার চেষ্টা করে বলল, ছাড়ুন, সিগারেট খেয়েছেন আপনি। আলভির মেজাজ খারাপ হলো। রোমান্টিক মুডের 12টা বাজিয়ে দিয়েছে এই শশী নারী। সে অলিকে ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। অলি উঠে বিছানা ঝাড়তে লাগলো। আলভি ফ্রেশ হয়ে এসে অলিকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। এবার দেখো স্মেল আসছে। অলি রাগে ফুঁসতে লাগলো, আপনি বলেছিলেন সিগারেট খাবেন না, আর বাহ এটা মনে রেখেছ, আর কন্ডিশনের কথা মনে রাখলে না। অলি সরু চোখে তাকাতে আলভি বলল, বলেছিলাম নিয়ম করে চুমু খেতে দিলে আর এগুলো খাবো না। কিন্তু তোমাকে লাস্ট কবে চুমু খেয়েছি আমার মনে পড়ছে না। কথাটা শুনে অলি লজ্জা পেল। আলভি ফট করেই অলিকে খাটে বসিয়ে দিল। তারপর নিজে অলির সামনে ফ্লোরে বসে অলির পা ধরতে যাবে, কিন্তু তার আগেই অলি চিল্লিয়ে ওঠে, কি করেন এগুলো? আলভি মৃদু হেসে জোর করে অলির ডান পাটা নিজের উরুর উপর রাখল। তোমার এই পায়ে নুপুর ছিল, সেটা কি করেছ? অলি প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরে বলে ওঠে, বাম পায়েরটা হারিয়ে ফেলেছিলাম, তাই এটাও খুলে রেখেছি। আছে তোমার কাছে? অলি উপর নিচ মাথা নাড়ল। কোথায় আছে? নিয়ে এসো যাও। অলি কিছুক্ষণ অবাক চোখে আলভির দিকে তাকিয়ে থেকে আলমারির দিকে এগিয়ে গেল। আলভি কি সত্যি পাগল হয়ে গেল নাকি সেটা ভেবেই সে হয়রান। আলমারির পুরোটাই মূলত অলির আর আলোর কাপড়চোপড় দিয়ে ভরা। আলভির কাপড়চোপড় সব কাভার্ডে রাখা, যদিও আলমারির একটা অংশে তার ইম্পর্ট্যান্ট কাগজপত্র রাখা আছে। অলি নুপুরটা বের করে আলভির সামনে ধরতেই আলভি সেটা খপ করে নিয়ে নেয়। অলি হকচকিয়ে যেতেই আলভি পুনরায় তাকে খাটে বসিয়ে দেয়। এবার দুটো পা নিজের কোলের উপর নিয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। আলভির স্পর্শে অলি ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আলভি হালকা হেসে প্যান্টের পকেট থেকে একজোড়া সোনালি রঙা নুপুর বের করে অলির পায়ে পরিয়ে দিতে লাগলো। অলির চোখ দুটো আপনা আপনি বড়বড় হয়ে গেল। আলভি নুপুরটা পরিয়ে দিয়ে অলির পায়ে চুমু খেল। অলির এবার নাজেহাল অবস্থা। আলভি দুটো পায়ে নুপুর পরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো, তারপর ঘাড় চুলকাতে চুলকাতে বলল, এগুলো তোমার জন্মদিনের উপহার। আর সরি জন্মদিন ভুলে যাওয়ার জন্য। আলভি দেখল অলি একদম মূর্তির মতো বসে আছে। এত বেশি সারপ্রাইজ হয়েছে যে মুখটাও অটোমেটিক হা হয়ে গেছে। আলভি ধপ করে অলির পাশে বসে পড়ল। তোমার আগের নুপুরটা আমি দিচ্ছি না। আর শোনো, তোমার বাম পায়ের নুপুরটাও আমার কাছেই ছিল। সেগুলো আমার কাছেই থাকবে, বুঝলে? অলি একভাবেই বসে রইল। আলভি তার গালে টোকা দিয়ে বলল, একটু হেঁটে দেখাও তো। অলির হুঁশ এলো, সে একটা শুষ্ক ঢোক গিলে উঠে দাঁড়ালো। এক পা এগোতেই নুপুর জোড়া ঝনঝন শব্দ তুলল। অলি অবাক চোখে আলভির দিকে ঘুরে তাকাতেই দেখল আলভি একদৃষ্টিতে তার পায়ের দিকেই তাকিয়ে আছে। এগুলোতে তোর শব্দ হয়? আলভি আনমনেই বলল, হুম। কিন্তু শব্দযুক্ত নুপুর পড়তে হয় না। আলভি বালিশটা টেনে কোলে নিয়ে বলে, আমার সামনে কোনো কিছুই নিষিদ্ধ নয়।
তাছাড়া আমার রুম সাউন্ডপ্রুফ, এই শব্দ শুধু আমিই শুনতে পাবো। বাইরে যাবে না। বাইরে কোথাও যাওয়ার আগে খুলে রাখবে। অলি হ্যাঁ বোধক মাথা নাড়ল। হাঁটো। অলির বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। সে আবারও হাঁটতে লাগলো। এদিকে নুপুরের রিনিচিনির শব্দে আলভি যেন অন্য জগতে হারিয়ে গেছে। অনেক আগে থেকেই সে ভেবে রেখেছিল অলিকে সে নুপুর পরিয়ে সেই শব্দ উপভোগ করবে। হঠাৎ করে তার কিছু মনে পড়তেই সে উঠে দাঁড়ালো। তাকে উঠতে দেখে অলিও হাঁটা থামিয়ে দিল। আলভি সোজা ব্যালকনিতে চলে গেল। অলি ভ্রু কুঁচকে তার যাওয়ার পানে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। আলভি একটা গোলাপ ফুলের তোড়া নিয়ে বেরিয়ে এলো। তার নাক মুখ কুঁচকে গেছে। এক প্রকার তাড়াহুড়ো করেই বলল, এটা নেও কুইক। অলি আলভির কথা মতো ফুলের তোড়াটা হাতে নিতেই আলভি ওয়াশরুমে চলে গেল। এদিকে গোলাপ ফুল দেখে অলির চোখ চকচক করে উঠল। গতকাল বাড়িতে গিয়েছিল সে, কিন্তু ফুল গাছ থেকে ফুল ছিঁড়তে তার ভালো লাগে না, তাই সে ফুলে হাত দেয়নি। কিন্তু এখন গোলাপ ফুলগুলো দেখে সে ভীষণ খুশি হয়েছে। অলি ফুলগুলো নাকের সামনে এনে ঘ্রাণ নিতে লাগলো, কিন্তু কিছুক্ষণ যেতেই তার হাত মুখ চুলকাতে লাগলো। আলভি ওয়াশরুম থেকে বেরিয়ে যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ওয়াশরুম থেকে বেরিয়ে অলির অবস্থা দেখে আলভি স্তব্ধ হয়ে গেল। অলির চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। আলভি দ্রুত পায়ে এগিয়ে গেল। কি হয়েছে তোমার? এই অবস্থা হলো কিভাবে? অলি ডান হাত দিয়ে বাম হাত চুলকাতে চুলকাতে বলল, জানি না কি হয়েছে, কিন্তু জ্বলে যাচ্ছে। আলভি অলির বাম হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে রুমের কোনায় থাকা ডাস্টবিনে ফেলে দিল। এদিকে অলির এবার হাঁচিও আসছে। গোলাপ ফুলে তো আমার অ্যালার্জি, তোমার এই অবস্থা হলো কেন? আলভির কথা শুনে অলি চোখজোড়া মুছে বলল, আমি কিভাবে বলবো? আপনার সাথে থাকতে থাকতে বোধহয় আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে। আলভি অলিকে উপর নিচ পরখ করে দেখতে লাগলো। তারপর একটা শ্বাস ফেলে বলল, তোমার আগে কখনো এমনটা হয়েছে? অলি নাবোধক মাথা নাড়তে গিয়েও কিছু একটা মনে করে থেমে যায়। এর আগে একবার হয়েছিল, যখন আমি পরীক্ষার জন্য বাড়িতে গিয়েছিলাম, তখন আমি আজকের মতোই ফুলের ঘ্রাণ নিতে গিয়েছিলাম। তারপর এমনটাই হয়েছিল। আমি তখন ভেবেছিলাম হয়তো দুটা পাতা লেগেছে, কিন্তু আজকে কি হলো? তার মানে প্রেগন্যান্ট হওয়ার আগে এমনটা কখনো হয়নি, তাই না? অলির খানিকটা রাগ উঠল। সে হাত মুখ চুলকাতে চুলকাতে অস্থির। আর আলভি এসব কি প্রশ্ন করছে? আগে কিছু করুন, আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আলভি ঘাবড়ে গেল। সে অলিকে ওয়াশরুমে নিয়ে বেসিনের সামনে দাঁড় করালো। কল ছেড়ে দিয়ে বলল, চোখে মুখে পানি দেও, আরাম লাগবে। অলি চোখে মুখে পানির ঝাপটা দিল, তারপর হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো। আলভি দেখল অলির চোখ মুখ আরো বেশি ফুলে যাচ্ছে। সে কি করবে দিশা পাচ্ছে না। অলির তো তার থেকেও বেশি রিয়েকশন হচ্ছে। ভাগ্যিস গতকাল অলি ফুলের বাগান থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে ছিল, নইলে কি হতো আলভি আর ভাবতে পারছে না। অলি এগিয়ে এসে বলল, আপনারও তো গোলাপে অ্যালার্জি হয়। তখন আপনি যেই মেডিসিন খান সেটা আমাকে দিন তাড়াতাড়ি। অনেক কষ্ট হচ্ছে আমার। আলভি মেডিসিন আনতে গেলেও মেডিসিনটা হাতে নিয়ে থেমে যায়। অলি, তুমি হুট করেই এসব ওষুধ খেতে পারবে না। কারণ সব অ্যান্টিহিস্টামিন প্রেগন্যান্সিতে সেফ নয়। আমি রিস্ক নিতে পারবো না। তাহলে এখন কি করব? আলভি তাড়াহুড়ো করে বিছানার পাশের ড্রয়ার থেকে স্যালাইন সলিউশন আর এক টুকরো তুলা বের করল। তারপর অলিকে বিছানায় বসিয়ে অলির চোখ মুখ ধীরে ধীরে মুছে দিতে দিতে বলল, চোখে এটা দেওয়ার পরও যদি না কমে, তবে আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। সেখানে সেফ অ্যান্টিহিস্টামিন বা অন্য চিকিৎসা দেওয়া যাবে। অলি ম্লান হেসে আলভির দিকে তাকিয়ে রইল। লোকটা বরাবরই তার ক্ষেত্রে অতিরিক্ত প্রোটেক্টিভ। কিছুক্ষণ যেতেই অলি কিছুটা স্বস্তি ফিরে পেল। কিন্তু নিজের অবস্থা দেখে সে ভীষণ হতাশ। গোলাপ তার প্রিয় ফুল, এরকমটা তো আলভির সাথে দেখা হবার আগে কখনোই হয়নি। আমি কি আর গোলাপ ফুলের ঘ্রাণ নিতে পারবো না? সেগুলো ছুঁতেও পারবো না। আলভি কিছুক্ষণ ফ্লোরের দিকে তাকিয়ে থেকে বলল, দেখো অলি, প্রেগন্যান্সিতে শরীর একটু বেশি সংবেদনশীল হয়ে যায়। তাই হয়তো তোমার এরকমটা হয়েছে। আই থিঙ্ক বেবিটা হয়ে গেলে তুমি আবারও নর্মাল হয়ে যাবে। প্রেগন্যান্সিতে সবার সাথেই কি এমনটা হয়? তা হয় না। কিন্তু প্রেগন্যান্ট অবস্থায় এসব ফুল টুল থেকে দূরে থাকাই ভালো। আপনি তাহলে এত কিছু জেনেও কেন ফুল এনেছেন? তার উপর আপনারও তো গোলাপে অ্যালার্জি, তারপরেও সেটা কিনলেনই বা কেন? আলভি নির্লিপ্ততার চোখে অলির দিকে তাকালো, কারণ আজকে তোমার জন্মদিন ছিল। আর আমি সেটা ভুলে গেছি। আমি ভাবলাম ফুলগুলো দেখলে তুমি খুশি হয়ে যাবে আর রাগ করে থাকবে না, কিন্তু সবকিছু গুলিয়ে গেল।
অলি অবাক চোখে তাকায়, চোখে মুখে এক আকাশ বিস্ময়। লোকটা তাকে খুশি করতে অ্যালার্জি থাকা সত্ত্বেও তার জন্য গোলাপ ফুল কিনে এনেছিল। অলির চাহনি দেখে আলভি খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল, নিম্নস্বরে বলল, তুমি এখনো রেগে আছো? অলির কপাল কুঁচকে এলো। আলভি এবার একটা শুষ্ক ঢোক গিলে বলল, দেখো অলি, আমার এখানে কোনো দোষ নেই। বেবিটা তোমার পেটে আছে বলে কিন্তু তোমার এত এত মুড সুইং হচ্ছে তার উপর অ্যালার্জির জন্য বেবিটাই দায়ী, আমি একদম নিষ্পাপ। অলি চিড়ে চিড়ে আওড়ালো, মুড সুইং? এ তুমি তুচ্ছ বিষয় নিয়ে আমার উপর রেগে যাচ্ছ। উদ্ভট কথাবার্তা বলছো, অকারণেই কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলছো। এগুলোই তো মুড সুইং। অলি জানে মুড সুইং এর মানে, কিন্তু সে কোথায় অকারণে কেঁদেছে। শুনুন, আমি অকারণেই কাঁদিনি। আপনি আমাকে অবহেলা করেছেন, সেই জন্যই কেঁদেছি। আলভি সরু চোখে তাকিয়ে বলল, আমি তোমাকে অবহেলা করিনি, তুমি উল্টো পাল্টা ভেবে নিচ্ছ। অলি আলতো ভাবে আলভির হাত সরিয়ে দিয়ে বলল, ও আচ্ছা, আমি উল্টো পাল্টা ভেবে নিচ্ছি। তাহলে আপনি সোজা সাপটা ভাবে বলুন, কেন এড়িয়ে যাচ্ছেন আমাকে? আমার কাজ ছিল, বোঝার চেষ্টা করো। তুমি সকালে ঘুমোচ্ছিলে, আমি তোমাকে জাগাতে চাইনি, সেই জন্যই না বলে চলে গিয়েছিলাম। অলি আর কথা বাড়ালো না, যাও শুয়ে পড়ো গিয়ে। অলি মাথা নেড়ে বিছানায় গা এলিয়ে দিল। আলভিও লাইট অফ করে অলির পাশে এসে শুয়ে পড়ল। সে ফোন চাপছে, অলি অন্যদিকে ঘুরে শুয়ে আছে। কিছুক্ষণ যেতেই আলভি ফোনটা রেখে শুয়ে পড়ল। অলি একটা বড় শ্বাস টেনে আলভির দিকে ঘুরে গেল। হঠাৎ এরকম করায় আলভি ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। টেবিল ল্যাম্পের কমলা রঙের আলোয় আলভির চেহারা দৃশ্যমান হতেই এতক্ষণ ধরে জমানো শ্বাসটুকু ছু হয়ে গেল। অলি একটা ডোক গিলে অন্যদিকে ঘুরতে গেলেই আলভি তার দিকে খানিকটা ঝুঁকে যায়। কিছু কি বলবে? অলির গলা শুকিয়ে আসছে। আলভিকে এতটা কাছে দেখে তার দম আটকে আসার উপক্রম। বুকের গহীনে থাকা প্রাণপাখিটা যেন এক্ষুনি উড়ে যাবে। তবুও সবটুকু সাহস পুনরায় একত্রিত করে সে হঠাৎই আলভির ঠোঁটে নিজের দাঁত বসিয়ে দিল। 1 সেকেন্ড হবে কিনা সন্দেহ, অলি পুনরায় অন্যদিকে ফিরে কমফোর্টার মুড়ো দিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। ঘটনার আকস্মিকতায় আলভি হতবিহ্বল হয়ে গেল। অলি যেন তাকে কারেন্টের শোকত দিয়েছে। পুরো ব্যাপারটা বুঝতে তার বেশ কিছুক্ষণ লাগলো। নিজের অধরে আঙুল ঠেকিয়ে তাকিয়ে রইল অলির পানে। পুরো ব্যাপারটা বোধগম্য হতেই সে অলির কমফোর্টার ধরে টানতে লাগলো। এই মেয়ে, এটা কি করলে আমার সাথে? অলি কমফোর্টার আরো শক্ত করে চেপে ধরে রিনিনে গলায় বলল, আমি শুধু ধন্যবাদ দিলাম গিফটের জন্য, আর কিছু না। এভাবে ধন্যবাদ দেয়া তো আপনি শিখিয়েছিলেন, ভুলে গেলেন? আলভি থমকে গেল। ওষ্ঠদ্বয় শুকিয়ে আসছে তার। সে জিভ দিয়ে ঠোঁট জড়া ভিজিয়ে আচমকা একটানে কমফোর্টারটা তুলে ফেলল। তারপর অলির হাত ধরে টেনে ওঠালো। আপনি কি বেশি ব্যথা পেয়েছেন? কিন্তু আমি তো আসতেই দিয়েছি। রাগ করছেন কেন? আলভি এক প্রকার অলিকে টেনে টুনে নিজের কোলে এনে বসালো। অলি নিজের ওড়না ঠিক করতে গেলে আলভি ওড়নাটা খুলে দূরে ফেলে দেয়। অলি সাথে সাথেই হাত দিয়ে বুক ঢেকে ফেলে। এমন করবেন না, আমি সরি বলছি। আলভি বাঁকা হেসে অলির কানের কাছে মুখ নিয়ে হিসহিসিয়ে বলল, স্বামীকে সরি আর ধন্যবাদ জানানোর পদ্ধতি সেম। তুমি যদি সরি আর ধন্যবাদ একসাথে জানাতে চাও তাহলে তোমাকে একটু বেশি কষ্ট তো করতেই হবে। তোমার স্বামীর যে এটুকুতে মন ভরে না, উল্টো অল্প স্বল্প আদরে তার অস্থিরতা আরো বেড়ে যায়। অলির ভীষণ লজ্জা লাগছে। আলভি অদ্ভুত চোখে তার দিকে তাকিয়ে আছে। অলি না পেরে বুক থেকে হাত সরিয়ে আলভির চোখজোড়া ঢেকে ফেলল। আলভি বিরক্তির সূচক শব্দ উচ্চারণ করে বলল, এভাবে আমার হক নষ্ট করছো কেন? দেখতে দেও আমাকে। স্বামীর হক আদায় করা স্ত্রী হিসেবে তোমার জন্য ফরজ। অলি কেঁপে উঠল। আলভির মুখ থেকে নির্গত প্রত্যেকটি বাক্য তার লোমকূপে যেন আলোড়ন তুলছে। সে ঠোঁট চেপে ধরে হাঁসফাঁস করতে লাগল। আলভির এবার মেজাজ খারাপ হলো। তবুও নিজেকে সামলে বিরসকণ্ঠে বলল, ছাড়ো আমাকে, ভয় নেই, আমি তোমার সাথে জোরাজুরি করব না। আলভি নিজে এক হাতে অলির হাতজোড়া সরিয়ে দিয়ে আরেক হাতে নিজের চোখজোড়া ঢেকে নিল। আমার চাহনি তোমার কাছে অনেক অসহ্যকর লাগে, তাই না? মাঝে মাঝে মনে হয় আমার চোখ দুটো না থাকলেই ভালো হতো। যদি আমি অন্ধ হতাম তাহলে আমি তোমাকে চাইলেও দেখতে পারতাম না, আর তোমার অস্বস্তির কারণও হতাম না। আলভি অলির ওড়না আনার উদ্দেশ্যে উঠে যেতে নিলে অলি তার বুকের উপর আছড়ে পড়ে। আপনি এভাবে বলছেন কেন? বিশ্বাস করুন, আমার আপনাকে অনেক ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে। আপনার মতো একজনকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি।
তবে আপনি কাছে এলেই আমার শরীর অদ্ভুত আচরণ করে, কিন্তু আমার মন আপনাকে ছাড়া কিছুই বোঝে না। আপনি দূরে গেলে আমার কাছে সবকিছু অর্থহীন লাগে। আপনি কেন বোঝেন না? আমি পারি না আপনাকে ছাড়া থাকতে। আমাকে এভাবে আগলে রাখুন না, ছেড়ে দেবেন না প্লিজ। আমি আপনার বুকের সাথে লেপ্টে থাকতে চাই, আপনার শরীরের সবটুকু প্রাণ শুষে নিতে চাই। অলি জানে না সে কি বলছে, সে শুধু আলভিকে নিজের কাছে আটকে রাখতে চায়। সে যদি পারত আলভিকে নিজের বুকের ভেতর ঢুকিয়ে রাখত, কোথাও যেতে দিত না। অলি শক্ত করে আলভিকে জড়িয়ে ধরে রেখেছে। ঘাড়ে মুখ গুজে পাগলের মতো চুমু খাচ্ছে। আলভি মন দিয়ে অলির বলা প্রত্যেকটা কথা শুনেছে। সে বুঝে গেছে অলিকে সে জয় করে নিয়েছে। অলির ভালোবাসা সে পেয়ে গেছে। আলভি অলির পিঠে হাত বুলিয়ে দিতে লাগল। অলির ঠোঁটের এলোমেলো স্পর্শে সে যেন সুখের স্রোতে ভেসে যাচ্ছে। অলি হাঁপিয়ে গিয়ে আলভির বুকের সাথে লেপ্টে রইল। আলভি অলিকে ধীরে সুস্থে খাটে শুইয়ে দিল, তারপর একটু সরে গিয়ে ল্যাম্পটা নিভিয়ে দিয়ে আবারও অলির কাছে ফিরে এলো। আমি অনেক তৃষ্ণার্ত বোজান, একটু আদর করি কেমন? আমি জানি আমাদের সম্পর্কটা আর 10টা সম্পর্কের মতো হালাল ভাবে শুরু হয়নি। আমি এও জানি বেবিটা না হওয়া পর্যন্ত আমাকে নির্দিষ্ট সীমার মধ্যেই থাকতে হবে। আলভির কথাগুলো শুনে অলি বরফের মতো গলে যেতে লাগল। আলভি এবার অলির ঘাড়ের ভাঁজে মুখ গুজে মাতাল কণ্ঠে বলল, লিমিট ক্রস করব না, প্রমিস। অলি আর বাধা দিল না আলভিকে। নিজের শরীরের বিরুদ্ধে গিয়ে সে মনকে সমর্থন করল। তার মন যে চায় আলভির মধ্যে জমে থাকা সবটুকু ভালোবাসা আর আদরের স্বাদ গ্রহণ করতে। আর আলভিও চায় নিজের সবটুকু অলির তরে উজাড় করে দিতে। ভালোবাসা, ভালো লাগা, আদর আর সোহাগের মাঝে চোখের পলকে 15টা দিন অতিবাহিত হয়ে গেল। অলি যেন টেরি পেল না। এই কটা দিন সে আলভির ভালোবাসার মাঝেই ডুবেছিল। আজকে মির্জা ভিলাতে এক উৎসব মুখর পরিবেশ। হবে নাই বা কেন বাড়ির একমাত্র মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে আজ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কদিন আগেই উর্মিলার এয়ার ফাইনালের এক্সামে শেষ হয়েছে। দিহান বেচারাও আর অপেক্ষা করতে পারছিল না। অবশ্য দিহানের থেকে উর্মিলা বিয়ে নিয়ে অনেক বেশি এক্সাইটেড। আলভি অবশ্য চেয়েছিল অলির ডেলিভারির পরেই এসব করতে, কিন্তু দিহানকে আবার কদিনের জন্য দেশের বাইরে যেতে হবে। তাই দিহানের ফ্যামিলির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আজকেই মেয়ে দেখতে আসবে, আর মেয়ে পছন্দ হলে বিয়ের দিন তারিখ ঠিক করে যাবে। যদিও এসব শুধুই ফর্মালিটি, আলভি আগেই সবাইকে দিহান আর উর্মিলার ব্যাপারে রাজি করিয়ে ফেলেছে। বলে রাখা ভালো যে দিহান আর উর্মিলার সম্পর্কের ব্যাপারে কাউকেই জানানো হয়নি। সবাই জানে দিহান ভালো ছেলে, তাই আলভি বোনের জন্য তাকে পছন্দ করেছে। উর্মিলাকে শাড়ি পরিয়ে রেডি করে দিচ্ছেন নুরনাহর। রূপসা আর তার মাকে দাওয়াত দেয়নি কেউ, কারণ এতে আলভির করা নিষেধাজ্ঞা ছিল। ইদানিং শাহনাজ বেগমও যেন ছেলের কথা বড্ড মান্য করেন, সে হয়তো বুঝে গেছেন ছেলে কিসে ভালো থাকবে। তাছাড়া অলিও ধীরে ধীরে তার প্রিয় বৌমা হয়ে উঠেছে। অবশ্য এর মুখ্য আর প্রধান কারণ হচ্ছে নাতির জন্ম দেওয়াটা। অলি দেখতে শুনতে সুশ্রী, মনের দিক দিয়েও ভালো। আর কি চাই? টাকা পয়সা কি তার ছেলে কম কামাই করে? অলির বাপের টাকা পয়সা থাকলে বা তাদের কি আহামরি লাভ হতো? শাহনাজ বেগম এসবই ভাবছেন আর কিচেনের রান্নাবান্নার তদারকি করছেন। মেহমান এলো বলে, দাদুমণি 1 সপ্তাহ যাবৎ একটু সুস্থ হয়েছেন, বেশি হাঁটাচলা না করতে পারলেও লাঠিতে ভর করে ড্রয়িং রুমে এসে বসেছেন। অলির মনেও আনন্দের দোল লেগেছে। কতদিন পর একটু আনন্দ উদযাপনের সুযোগ পাবে। যদিও আলভি তাকে খুব একটা তিরিং বিরিং করতে দেবে বলে মনে হয় না। লোকটা সবসময় গার্ডের মতো তার সামনে পেছনে ঘুরঘুর করে। অলির 9 মাস চলছে, যখন তখন তার লেবার পেইং শুরু হয়ে যেতে পারে। আলভি তাই অলিকে চোখের আড়াল পর্যন্ত হতে দেয় না। অলি উর্মিলার রুমে বসে পাস্তা খাচ্ছে আর উর্মিলার সাজুগুজু দেখছে। তার অনেক শখ ছিল শাড়ি পরার, কিন্তু এই পেট নিয়ে শাড়ি পরলে তাকে কেমন দেখাবে সেটা ভেবে আর পরেনি। উর্মিলাকে একটা গোলাপি রঙের জামদানি শাড়ি পরানো হয়েছে, দেখতে অপূর্ব লাগছে। আপু, তোমাকে তো অনেক সুন্দর লাগছে গো। অলির কথা শুনে উর্মিলা লাজুক হাসল। এতক্ষণ এক্সাইটমেন্ট থাকলেও এখন কেমন যেন অদ্ভুত টাইপের ফিলিংস হচ্ছে। এরই মাঝে আলভি দরজায় নক করে অলিকে ডাক দেয়। অলি। অলি পাস্তার প্লেটটা রেখে আস্তে করে উঠে দাঁড়ালো। ওড়নাটা ভালো করে টেনে চিরপায়ে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুললে উকি দিতেই আলভি গম্ভীর কণ্ঠে বলল, বেরিয়ে এসো। তোমাকে না বলেছি রুমেই থাকবে? বের হলে কেন বলতো? অলি রুম থেকে বেরিয়ে এসে গাল ফুলিয়ে বলল, আমার রুমে বসে থাকতে ভালো লাগছিল না।
আলভি একটা চাপা শ্বাস ফেলল। আচ্ছা এসো তাহলে, তোমাকে দাদুমণির পাশে বসিয়ে রেখে আসছি। সে যদি একটু বলে কয়ে বোঝাতে পারে। অলি মাথা নেড়ে হাঁটা ধরল। পথিমধ্যে দেখা হয়ে গেল ইয়াদের সাথে। ইয়াদ বরাবরের মতোই একটা হাসি উপহার দিয়ে নিজের রুমে চলে গেল। দিহান উর্মিলাকে আংটিটা পরিয়ে দে। মায়ের কথায় সম্মতি জানিয়ে দিহান উর্মিলার দিকে হাত এগিয়ে দেয়। উর্মিলা মাথা নিচু রেখেই দিহানের হাতের উপর হাত রাখল। দিহান আংটিটা পরিয়ে দিয়ে উর্মিলার দিকে তাকাতেই উর্মিলা সবার অগোচরে দিহানকে চোখ টিপ মারল। এহেন কাণ্ডে দিহান হকচকিয়ে গেল। এদিকে উর্মিলার চোখ টিপ দেওয়াটা অলি, আলভি আর ইয়াদ লক্ষ্য করেছে। ইয়াদ আর আলভির ভ্রু কুঁচকে গেলেও অলি ফিক করে হেসে উঠল। দিহান পানি খাওয়ার উদ্দেশ্যে টেবিলের দিকে হাত বাড়াতেই ইয়াদ এগিয়ে এসে তার দিকে পানির গ্লাসটা এগিয়ে দিল। দিহান গ্লাসটা হাতে নিয়ে একবার ইয়াদের দিকে তাকায়। ছেলেটা একদমই ইন্ট্রোভার্ট টাইপের, কখনোই প্রয়োজন ছাড়া কথা বলে না। অদ্ভুত। তোর সামনের মাসেই ওদের বিয়ের ডেট ফিক্সড করি। কি বলেন বেআই সাহেব? দিহানের বাবার কথার প্রতিউত্তরে উসমান মির্জা সৌজন্যমূলক হাসি দিয়ে বললেন, হ্যাঁ অবশ্যই, শুভ কাজ ফেলে রাখতে নেই। এভাবেই পাকা কথা হয়ে গেল। সবাই বিকেলের নাস্তা করে বাড়িতে ফিরে গেলেন। অলিসহ বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে আছে। আলভিও এতক্ষণ ছিল কিন্তু একটা ফোন আসাতে সে উপরে চলে গেছে। নুরনাহার আর শাহনাজ বেগম কিচেনে সার্ভেন্টদের গোছগাছের তদারকি করছেন। ইয়াদ টেবিল থেকে একটা নাশপাতির টুকরো মুখে নিয়ে চিবুতে চিবুতে উর্মিলার উদ্দেশ্যে বলল, কিরে তুই আমাদের মানসম্মান নিয়ে ছিনিমিনি খেললি কেন হু? উর্মিলা থতমত খেয়ে গেল। সে আবার কখন কি করেছে? ইয়াদের কথা শুনে বাকি সবাই অবাক চোখে তাকায়। দাদুমণি বললেন, কি বলছো দাদু ভাই? ইয়াদ তির্যক হেসে বলল, তোমার পেয়ারের নাতনি সবার সামনে কি করেছে জানো? উর্মিলা এবার একটা রোগ গিলে বলল, ভাইয়া তুমি কিসব বলছো আমার নামে? কিসব বলছি মানে? তুই সবার সামনে দিহান ভাইকে চোখ টিপ মারলি কেন গাধি? যদি তার বাবা মা দেখে ফেলতো কি ভাবতেন ওনারা? ইয়াদের কথা শুনে দাদুমণি হেসে উঠলেন। অলিও তার সাথে তাল মেলালো। উসমান মির্জা আর ইয়ামিন মির্জা বিব্রতবোধ করে নিজেদের রুমের দিকে পা বাড়ালেন। এদিকে উর্মিলা বাবা আর কাকার সামনে ভারী লজ্জা পেয়েছে। তবে তারা চলে যেতেই সে বলে উঠল, ভাইয়া তুমি কি বলতো দিলে তো বাবা আর কাকার সামনে আমার প্রেস্টিজ পাঞ্চার করে। ইয়াদ এগিয়ে গিয়ে উর্মিলার মাথায় চাপড় দিয়ে বলল, আর তুই যে আমাদের সবার প্রেস্টিজের ফালুদা বানিয়ে তোর শ্বশুর শাশুড়ির সামনে পরিবেশন করেছিলি তখন। উর্মিলা এবার না পেরে বলল, আরে ভাইয়া আমি ইচ্ছা করে করিনি, আমার চোখে কি যেন সমস্যা হয়েছিল তাই ভুল করে তেমনটা হয়ে গিয়েছিল। ও আচ্ছা তাহলে চল তোকে ভাইয়ার কাছে নিয়ে যাই। বিয়ের আগে চোখের সমস্যা হওয়া তো ভালো লক্ষণ নয়। উর্মিলা কাঁদো কাঁদো মুখ করে বলল, ওর কাছে কেন যাব? অবভিয়াসলি ভাইয়া একজন ডাক্তার, সেই জন্য। যখন পিঠের উপর ভাইয়ার হাতের স্পেশাল ডোজ পড়বে তখন তোর চোখের সকল সমস্যারা সুরসুর করে পালিয়ে যাবে। কথাটা বলে ইয়াদ উর্মিলার মাথায় আবারও চাপড় দিল। উর্মিলা এবার ঠোঁট ফুলিয়ে বলল, ভাইয়া প্লিজ, ভুল হয়েছে আমার। ইয়াদ এবার হেসে উঠল। তার সাথে দাদুমণিও হাসছে কিন্তু অলির হাসি মুহূর্তেই থেমে গেল। কানে বারবার স্পষ্টভাবে বেজে উঠতে লাগলো, দেখা যাক তুই কতক্ষণ টর্চার সহ্য করতে পারিস। পিঠের উপর যখন স্পেশাল ডোজ পড়বে তখন সুরসুর করে পেপারে সাইন করে দিবি। এই একটা কথাই যেন দেয়ালের গায়ে প্রতিধ্বনি হয়ে আবারও ফিরে আসছে। অলির শরীর জমে গেল। সে কাঠোকাঠ চোখে ইয়াদের দিকে তাকাতেই দেখল ইয়াদ তার দিকেই তাকিয়ে আছে। চোখাচোখি হতেই ইয়াদ ঠোঁটের কোণে হাসি টানল। অলির নিঃশ্বাস থমকে গেল, গলা শুকিয়ে চৌচির। ইয়াদ তো উর্মিলার সাথে আবারও ইয়ার্কি করে যাচ্ছে কিন্তু অলি তড়িৎ গতিতে বসা থেকে উঠে দাঁড়াল। তার পা জোড়া অসম্ভব রকমের কাঁপছে। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তাকে পেছনে থেকে টেনে ধরছে। অলি এক মুহূর্ত আর অপেক্ষা করল না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তাকে এভাবে চলে যেতে দেখে ইয়াদ কথা বলা থামিয়ে দিল। তার চোখ অলিকে পেছনে থেকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। এরই মাঝে অলি আরেকবার পিছু ফিরে তাকায়। আবারও চোখাচোখি হতেই ইয়াদ হাসি উপহার দিল। অলি ঘাড় ঘুরিয়ে সামনে তাকালো আর ভুলেও ইয়াদের দিকে তাকালো না। অলি রুমের সামনে এসে হাঁপাতে লাগলো। মনে হচ্ছে সে মরুভূমির বুকে হারিয়ে গিয়েছিল, মাত্রই একটু পানির দেখা পেয়েছে। সে দরজা খুললে রুমে ঢুকে দেখল আলভি রুমে নেই। অলি ওড়না দিয়ে কপালের ঘামগুলো মুছে নিল, তারপর বাম হাত দিয়ে কোমরের পেছনটা চেপে ধরে এগোতে লাগলো ব্যালকনির দিকে।
ব্যালকনির দরজা ফাঁক করে উকি দিতেই অলির কানে আলভির বলা কিছু কথা ভেসে এলো, যেগুলো শুনে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন।